আপনি খাবার আনছেন? দেন, আমি প্লেটে বেড়ে দিতাছি। হারুন অদিতির হাত থেকে টিফিন হাতে নিয়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই অদিতি চুপচাপ চেয়ারে বসে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। কি শান্ত ইনোসেন্ট লাগছিল ধ্রুব ইয়ামিনকে, অথচ এই ছেলেটাই রেগে গেলে চারপাশ লন্ডভন্ড করে ফেলে। অদিতি হাত বাড়িয়ে জ্বর দেখলো। ইয়া আল্লাহ, চমকে হাত সরিয়ে ফেললো ও। এত জ্বর! অদিতির মন আরো ব্যাকুল হলো যেন। ও দ্রুত জলপট্টি দেওয়া শুরু করলো। কপালে ঠান্ডা কিছু স্পর্শ পেতে ধ্রুব বিড়বিড়ালো। মা মা ঠান্ডা লাগছে। অদিতির অস্থির হলো ভীষণ। ধ্রুবর চুলে হাত বুলাতে বুলাতে বলল। ধ্রুব, শুনছেন? এই ধ্রুব। ধ্রুব জবাব দিল না। হারুন ততক্ষণে এসে গেছে। ম্যাডাম, এই নেন, স্যাররে খাওয়াইয়া দেন। আর কিছু দরকার হলে ডাকবেন আমাকে, আমি পাশের রুমে আছি। অদিতি হারুনের থেকে প্লেট নিল। হারুন হাতে করে বাড়ির মেডিসিনের বক্সও এনেছে। অদিতি বক্স থেকে নাপা বের করে রাখলো। হারুন বক্স রেখে দিল টেবিলে। অদিতির দিকে চেয়ে বলল। আপনি এত বালা ম্যাডাম, ধ্রুব স্যার ভাগ্য করে এমন লক্ষ্মী পাইছেন। হারুনের কথাতে অদিতি চুপ হয়ে গেল। মাথাটা নিচু করে শুয়ে থাকা ধ্রুবর দিকে তাকালো। মনে মনে ভাবলো, সত্য বলতে আমি না, বরং সেই আমার জীবনের ব্লেসিং। হারুন চলে গেল। যাবার আগে দরজা হালকা করে ভিজিয়ে দিয়ে গেল। রুমে এখন শুধুই অদিতি আর ধ্রুব। জানালার পর্দা হালকা দুলছে, রুমের বাতাস ভারী। ধ্রুব একটু নড়ে উঠলো, যেন ঘুমের ভেতরেও ওর অশান্তি হচ্ছে ভীষণ। অদিতি ধীরে ধীরে ধ্রুবর চুলে হাত রাখলো, ডাকলো আলতো গলায়। ধ্রুব, উঠুন, খেয়ে নিন, মেডিসিন নিতে হবে আপনার। ধ্রুব কয়েকবার ডাকাডাকির পর ধীরে ধীরে চোখ খুললো। ঝাপসা দৃষ্টিতে শুরুতেই অদিতির চিন্তিত মুখটা দেখতে পেল। অদিতির ওর দিকে ঝুঁকে আছে। ধ্রুব শুরুতে যেন বিশ্বাস করতে পারলো না। ওর বাড়িতে ওকে না জানিয়ে অদিতি আসার মতো মেয়ে তো অবশ্যই নয়। তুমি এখানে কেন? ধ্রুব অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো। অদিতি খিচুড়ির ধোয়া ওটা প্লেটে ফু দিতে দিতে বলল। আপনার অসুস্থতার খবর পেয়ে এসেছি, এখন উঠুন, খেয়ে নিন। ধ্রুব মুখ কুচকে ফেললো খাওয়ার কথা শোনা মাত্রই। মুখটা সম্পূর্ণ তেতো হয়ে আছে ওর, মজা পাচ্ছে না কোনো খাবারেই। ও চোখ মুখ কুচকে বিরক্ত হয়ে বলল। খাবো না, ক্ষুধা নেই। অদিতি এবার রাগ দেখিয়ে বলল। আমি অনেক কষ্টে বানিয়ে এনেছি, আমার আনা খাবার নষ্ট করবেন আপনি? ধ্রুব চুপচাপ অদিতির রাগী মুখের দিকে তাকিয়ে রইল। এই রাগে ভরা মুখটা যেন অদ্ভুত ঠেকলো ওর কাছে। মায়ের পর কেউ কখনো এইভাবে তাকে যত্ন করেনি। অসুস্থতার দিনগুলোতে সে বরাবরই একা থেকেছে, দরজাটা বন্ধ করে নিজেকে পৃথিবীর থেকে আলাদা করে রেখেছে। সৌরভ ইয়ামিনকেও দূরে রেখেছে। কিন্তু আজ অদিতি তার রুমে বসে তাকে এভাবে শাসন দেখাচ্ছে। এসব ধ্রুবর জন্য নতুন একদম। ধ্রুব এসবে অভ্যস্ত নয়। অদিতি ধ্রুবকে এখনো শুয়ে থাকতে দেখে আবার চোখ রাঙালো, বলল। আপনি উঠবেন না আমি খাবার নিয়ে বেরিয়ে যাব ঘর থেকে? ধ্রুব অসুস্থতার মধ্যেও মলিন হাসলো। রাগী অদিতিকে ওর মারাত্মক লাগছে। ও আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করলে অদিতি সাহায্য করলো তাকে। ধ্রুব বালিশ পেছনে দিয়ে আরাম করে বসলো। ক্লান্ত দৃষ্টিতে অদিতির দিকে তাকিয়ে বলল। দাও। অদিতির ঠোঁটে এবার হাসি ফুটলো। ও প্লেট এগিয়ে দিল ধ্রুবর দিকে। ধ্রুব চামচ দিয়ে খেতে শুরু করলো। খিচুড়ির ধোঁয়া উঠছে। ধ্রুব এক এক চামচ খাবার মুখে নিচ্ছে। অদিতির চোখের সামনে যেন পুরো দৃশ্যটা ভয়াবহ সুন্দর দেখালো। ধ্রুব ওর হাতের বানানো খাবার এই জ্বরের মধ্যেও তৃপ্তি নিয়ে খাচ্ছে। অনুভূতির আচর অদিতির মনে এবারেও দাগ কেটে গেল। ও নির্নিমেষ চেয়ে দেখতে লাগলো ধ্রুবর খাওয়া। ধ্রুব খাওয়া শেষ করে প্লেটটা অদিতির দিকে বাড়িয়ে দিল। অদিতি মেডিসিন এগিয়ে দিল। ধ্রুব ওষুধ খেয়ে নিল। অদিতি কিছুক্ষণ চুপ করে রইল। ধ্রুব খাওয়া শেষ করে ক্লান্ত ভঙ্গিতে বেডে হেলান দিল। অদিতি বলল। শুয়ে পড়বেন? না, বসি কিছুক্ষণ। অদিতি এবার সাহস সঞ্চয় করে বলল। আপনার সাথে ইহান ভাইদের কি কোনো সমস্যা চলছে? ধ্রুবর ভ্রু কুচকে গেল। মাথাটা এতক্ষণ ধরেছিল। অদিতির কথা শোনা মাত্রই ওর চোখে মুখে যেন ছড়িয়ে গেল সেই মাথা ব্যথা। ধ্রুব ঠান্ডা গলায় পাল্টা প্রশ্ন করলো। তোমাকে কে জানিয়েছে? অদিতি ঠোঁট চেপে উত্তর দিল। হারুন চাচা। ধ্রুব দীর্ঘশ্বাস ফেললো। তার চোখ শীতল। ও সেভাবেই জবাব দিল। শাস্তি দিচ্ছি, কিছু ভুলের জন্য কদিন পর সব ঠিক হয়ে যাবে। অদিতি শ্বাস আটকে শুনে গেল কথাগুলো। কিছুক্ষণ চুপ থাকার পর অদিতির চোখ ছোট ছোট করে ধ্রুবর মতিগতি বোঝার চেষ্টা করে ভয়ে ভয়ে প্রশ্ন করলো। আর আমার উপরেও কি আপনি এখনো রেগে আছেন? ধ্রুব ভ্রু তুলে তাকালো। অদিতির দিকে শীতল চোখে চেয়ে হেয়ালি করে বলল। রাগ করার মতো কিছু কি করেছো তুমি? অদিতি মৃদু কণ্ঠে বলল।
আজ দুপুরে নদীর পাড়ে। ধ্রুব কথাটা শেষ করার সুযোগ দিল না। হাতে থাকা পানির গ্লাস টেবিলের উপর রেখে ঠান্ডা গলায় বলল। জানি না আমি কিছু। ধ্রুবর কণ্ঠে যে রাগ ছিল সেটা বোঝাই যাচ্ছে। অদিতির বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। ধ্রুবকে এভাবে এড়িয়ে যেতে দেখে তার কান্না পেয়ে গেল। সে ধ্রুবর হাতটা আলতো করে ধরে ফেলল। সরি ধ্রুব, আপনি রাগ করেছেন আমি জানি। আপনি আমার উপর রাগ না করলে এভাবে শান্ত গলায় কথা বলতেন না। ধ্রুব অদিতির চেপে রাখা দুজনের হাতের দিকে একবার চেয়ে অদিতির গোল গাল মুখের দিকে তাকালো। অদিতির চোখে অনুনয়, অপরাধবোধ স্পষ্ট। ধ্রুব হতাশ শ্বাস ফেললো সেটা দেখে। শীতল গলায় সোজাসুজি একটা প্রশ্ন করলো। অদিতি, আজ অবধি আমি কখনো তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করেছি একবারের জন্যেও? ধ্রুব ধ্রুব কথা থামিয়ে আবারও দৃঢ় গলায় প্রশ্ন করলো। ফার্স্ট অ্যান্সার মাই কোশ্চেন, হ্যাঁ কি না? অদিতি মাথাটা নিচু করে বলল। না। ধ্রুব এবার কিছুটা রাগ নিয়েই বলল। তাহলে সেদিন কেন তুমি আমাকে ধাক্কা দিলে? কেন তোমার আচরণে মনে হলো আই অ্যাম এ ব্লাডি ইফটিজার, যে তোমাকে জোর জবরদস্তি করছে? অথচ আমি তোমার অনুমতি তখনও চেয়েছিলাম, চাইনি আমি? অদিতি মাথা তুলে তাকালো ধ্রুবর দিকে। তার গলা কাঁপছে। ও উত্তর দেওয়ার চেষ্টা করলো। ধ্রুব, আমি সেটা ভেবে ধাক্কা দিইনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ধ্রুব তাচ্ছিল্যের হাসি হাসলো। ভয়? আমাকে ভয় পেয়েছিলে তুমি? তোমার কি মনে হয়েছে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে? ও আল্লাহ, অদিতি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে জাস্ট ছোঁয়ার জন্য আমি এতটা কষ্ট করিনি। তুমি একবার বলতে এসব তুমি চাও না, আমি একবারের জন্যেও তোমাকে টাচই করতাম না। তুমি আমার ব্যাপারে এসব ভাবলেই বা কিভাবে? জাস্ট স্পিচলেস। অদিতি টলমলে চোখে চেয়ে অধৈর্য গলায় বলল। ধ্রুব প্লিজ, আমাকে ভুল কেন বুঝছেন? আমি ভেবেছি আপনি বোধহয় এসব চান। শহরে না থাকায় হয়তো আমি এসব নিতে পারছি না। ধ্রুব, বিয়ের আগে এসব ব্যাপার নিয়ে আমি ভয় পাই ভীষণ। আমি ওরকম আপডেটেড মেয়ে ছিলাম না কোনোদিন। ধ্রুব এবার সরাসরি অদিতির দিকে তাকালো। কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে তারপর হঠাৎ করে বলল। ও, সব কিছুর মূলে তাহলে এক বিয়েই? বিয়ে হলেই তোমার ভরসা হবে ধ্রুব ক্যারেক্টারলেস নয়? ওকে দেন লেটস গেট ম্যারিড, আজকেই, এই মুহূর্তেই। বোকাশোকা অদিতি হায়াতের মাথায় যেন বাস ছিটকে পড়ে। ধ্রুব চোখ ছোট ছোট করে তাকিয়ে রয়েছে অদিতি হা হয়ে থাকা মুখটার দিকে। অদিতিকে এই মুহূর্তে ভীষণ বাচ্চা বাচ্চা লাগছিল। 20 বছরের একটা বাচ্চা। ধ্রুবর হাসি এলেও ও মুখ চোখ ইচ্ছে করেই গম্ভীর করে রাখলো। অদিতি হতবুদ্ধি হয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুবর এভাবে তাকানো দেখে নিজস্ব ভঙ্গিতে ডান ভ্রুটা উচালো। অধরে দাঁত চেপে ঠান্ডা স্বরে বলল। কি তাকিয়ে আছো কেন এভাবে? এনি প্রবলেম? কথাটা বলে ধ্রুব এগিয়ে গিয়ে অদিতির হা হয়ে থাকা মুখটা থুতনি ঠেলে বন্ধ করে দিয়ে ভ্রু বাঁকিয়ে ভয় পাওয়ার ভান করে বলল। ইয়োর রিয়াকশন ইজ স্ক্যারিং মি। ধ্রুব সরে বসলো। অদিতির হা হয়ে থাকা মুখটা বন্ধ আপাতত। অদিতি বিস্ময় চেপে রেখে বলল। মানে বিয়ে এইভাবে, এই অবস্থায়? ধ্রুব অবাক হওয়ার ভান ধরে নিজের দিকে তাকালো। এই মুহূর্তেও ক্যাজুয়াল একটা টি শার্ট ট্রাউজার পরে আছে। বাসার ড্রেস দেখে ধ্রুব ভ্রু বাঁকিয়ে অদিতিকে দেখলো। তারপর গা ছেড়ে দিয়ে বলল। টি শার্ট পরে বিয়ে করা যায় না, পাঞ্জাবি পরতে হবে। ফাইন, আজ তোমাকে নিয়ে গিয়ে শপিং করে দেব, দুজনের হবে। অদিতি বিরক্ত হয়ে গেল এবার। ধ্রুবর মজা করাটা ওর একটুও ভালো লাগলো না। ও হাতে থাকা খিচুড়ির প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। চোখ মুখ কুঁচকে বলল। আপনি পাগল হয়ে গেছেন জাস্ট। আমার মনে হয় জ্বরে আপনার মাথাটা সম্পূর্ণ গেছে। ধ্রুব বিছানায় বসে থাকা অবস্থায় দুর্বল হাতে অদিতির হাত টেনে ধরে ওকে আবার বসিয়ে দিল নিজের পাশে বিছানায়। অদিতি ধ্রুবর পাশে বসে বিরক্ত হয়ে তাকালো। বলল। ধ্রুব, ভালো হচ্ছে না কিন্তু, মজা বন্ধ করবেন আপনি। ধ্রুব অদিতির হাতটা টেনে নিজের হাতে রাখলো। আঙুলের ভাঁজে আঙুল রেখে অদিতির চোখের দিকে তাকালো। মৃদু কণ্ঠে বলে গেল। আই এম ফাইন। তুমি শোনো, আগে আমাদের বিয়ে হয়ে গেলে তোমার বাবা ও আমাদের কোনোদিন আলাদা করতে পারবেন না। আর বিয়ে করা তো তোমার বাবাও সাপোর্ট করেন, রাইট? মনে করিয়ে দিচ্ছি, তোমার গ্রামের একজনের বিয়ে হওয়াতে তাদের আলাদা করা হয়নি। তোমার বাবা উল্টো খুশি ছিলেন তাদের উপর। আজকেই সবে বাড়ি থেকে পাওয়া এই খবরগুলো স্বয়ং ধ্রুবর মুখে হুবহু শুনে অবাক হয়ে গেল অদিতি। ও ভ্রু কুঁচকে ফেলল। আপনি এই খবর কোত্থেকে পেলেন? আমার বাড়িতে এখনো নজর রাখছেন আপনি? ধ্রুব ভ্রু বাঁকিয়ে তাকালো। হেয়ালি করে বলল। তুমি জানতে না এসব?
আমার শালা বলেনি তোমাকে? শালা? অদিতি ধ্রুবর কথার অর্থ কিছুই বুঝতে পারছে না। ধ্রুব এবার গলা কেশে মাথা তুলে তাকালো অবাক হয়ে বসে থাকা অদিতির দিকে। তারপর গলা খাকারি দিয়ে সুর টেনে টেনে বলে গেল, ইফাজ হায়াত, দ্য ব্রাদার অফ অদিতি হায়াত। অদিতির মুখ আবার হাঁ হয়ে গেল। ও অবাক হয়ে বলল, ওর সঙ্গে আপনার কথা হয়? ইয়া আল্লাহ, আব্বাল জানলে ওরে মেরে ফেলবে। ধ্রুব সঙ্গে সঙ্গে ব্রু বাঁকালো। কেউ আমার শালা বাবুকে ধরতে পারলে তো, ওর দুলাভাই আছে না, হি উইল প্রোটেক্ট হিম। অদিতি হাল ছাড়লো। ধ্রুব যা নাছোড়বান্দা, যা বলে তাই করবে। ও ছোট করে শ্বাস ফেলে বলল, ধ্রুব, আমি যেতে হবে, রাত হচ্ছে। আপনি শুয়ে পড়ুন, আমি রান্না করে রেখে যাচ্ছি। সময় মতো খেয়ে নেবেন, মেডিসিন নেবেন। আমি কিন্তু কল করে খোঁজ নেব। অদিতি কথাটা বলে ধ্রুবর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। টেবিলের উপর থেকে ব্যাগটা কাঁধে ঝুলালো। ধ্রুবর মুখটা মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। আবার সেই একাকী দিন, অন্ধকার রুম। ছোট থেকে একা থেকে থেকে এতকাল অভ্যাস হলেও এখন অদিতি ওর জীবনে আসার পর মনে হয় কেউ একটা থাকুক পাশে, হাতে হাত রেখে চোখে চোখ রেখে মনে মন ছুঁয়ে রয়ে যাক সারাটা জীবন। ঘরটা অন্ধকার না হয়ে মোমবাতির আলোয় ঝিলমিলাক। কাবার জুড়ে শাড়িগুলো সাজুক যত্নে। এতক্ষণ ফুরফুরে মেজাজ থাকলেও মুহূর্তেই ধ্রুব কেসে ওঠে। কাশতে কাশতে বহু কষ্টে বলার চেষ্টা করলো, আমি সিক, আমাকে এভাবে রেখে চলে যাবে? অদিতির স্বাভাবিক চোখে দেখতে লাগলো ধ্রুবর কাশি। এতক্ষণ যে লোক এত কথা বলে ফেলেছে, সে অদিতি চলে যাবার কথা শুনে আবার সিক হয়ে গেল। যত সব ধান্দাবাজি। অদিতি কোমরে হাত দিয়ে বলল, ধ্রুব, অ্যাক্টিং ভীষণ বাজে হচ্ছে কিন্তু। ধ্রুব কথাটা শোনা মাত্রই কাশি থামিয়ে ব্রু কুচকে তাকালো। অদিতির কঠিন নির্দয় চোখ দুটো দেখে ও পরপর ঠোঁট উল্টে শ্বাস ফেলে বলল, ফাইন, অ্যাক্টিং করছি না। অসুস্থ থাকায় ধ্রুব রীতিমতো বাচ্চাদের মতো হয়ে গেছে। নিজের গম্ভীর রাগী জেদি স্বভাবের বাইরে গিয়ে ধ্রুব ইয়ামিনের এই ছেলে মানুষী আচরণগুলো অবাক ঠেকলো অদিতির কাছে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে বলল, আপনার কথা বলার ধরন শুনে মনে হচ্ছে না আপনি আর সিক আছেন। ব্রেন ঠিকই ফাংশন করছে। ঘুমান এখন, আমি আসি। ফোনে যেন শুনতে না পাই আপনি মেডিসিন নিচ্ছেন না। এত সন্দেহ থাকলে থেকে যাও, তুমি থেকে টেক কেয়ার করো। ধ্রুবর কণ্ঠে বিরক্তি। এত দরদ ওর সহ্য হচ্ছে না। অদিতি টেবিল থেকে মোবাইল ফোন নিতে নিতে বলল, জি না, যেদিন বউ হয়ে আসবো সেদিন থেকেই এক্সট্রা টেক কেয়ার চলবে। ধ্রুব এবার অসভ্য চিন্তায় মাথার পেছনটা চুলকালো। বাঁকা হেসে বলল, রাত ভোর। অদিতি সঙ্গে সঙ্গে ব্রু কুচকালো। ফোন হাতে নিয়ে ধ্রুবর দিকে তাকালো। কি? ধ্রুব সঙ্গে সঙ্গেই ভদ্র ভাবটুকু মুখে ফুটিয়ে তুলে বলল, আই মিন কেয়ার, টেক কেয়ার চলবে, অন্য কিছু ভাবছো নাকি? ধ্রুব ব্রু বাঁকালো। ওর চোখে দুষ্টু ইঙ্গিত। অদিতি মুহূর্তেই লজ্জায় পড়ে গেল। মুখ লুকিয়ে অন্য পাশে সরিয়ে ফেলল। নিজেই নিজের এমন উদ্ভট চিন্তায় বিরক্ত, লজ্জিত। ধ্রুব তো এখন পেয়ে বসবে আরো। অদিতির লাজুক মুখটার দিকে ধ্রুব তাকিয়ে অবাক হওয়ার ভান করলো। চোখ বড় বড় করে অদিতিকে ইচ্ছে করে টিজ করতে বলল, কি তোফাজ্জল হায়াতের ভদ্রমে, এই অবস্থা তোমার? কি চিন্তা করছো আজকাল? আরে এখনো আন্ডার এজ তুমি, এখনই এসব? ছি ছি। অদিতি লজ্জায় যেন মারা যাচ্ছে। ও লজ্জায় মুখ সরিয়ে ফেললো। ধ্রুবর দিকে না তাকিয়ে মুচকি হেসে বলল, আমি আসছি। অদিতি চলে যাবে। তার আগেই ধ্রুব মজা থামিয়ে পেছন থেকে ডাকলো। দাঁড়াও। অদিতি দাঁড়ালো, পেছন ফিরে তাকালো। ধ্রুব শরীর থেকে কম্বল এক ছটকায় সরিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালো বিছানা থেকে। ঠান্ডা লাগছে বিধায় টি শার্টের উপরে গ্রে কালারের হুডি পরে নিল। টেবিলের উপর থেকে বাইকের চাবি হাতে নিতে নিতে বলল, পৌঁছে দেই চলো। একটু আগে ধ্রুব জ্বরে কথা অব্দি বলতে পারেনি। এখনো নিজের স্বভাবের মধ্যেও আসেনি। আর এখন এত দূর বাইক চালাবে? অদিতি সঙ্গে সঙ্গে মানা করে বলল, না না, লাগবে না, আপনি সিক, বিশ্রাম নিন। ধ্রুব বাইকের চাবি পকেটে ঢুকাতে ঢুকাতে এগিয়ে এলো। অদিতির পাশে দাঁড়াতেই ছোট মোটো অদিতিকে মাথা তুলে তাকাতে হলো ধ্রুবর দিকে। ধ্রুব মৃদু হেসে অদিতির নাকে আঙুল দিয়ে হালকা করে টোকা দিয়ে বলল, ধ্রুব শিখ হতে পারে কিন্তু নিজের রেসপন্সিবিলিটি জানে। পাকামো না করে চলো এখন। অদিতি নাকে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ধ্রুব ওকে ফেলেই আগে আগে হাঁটা ধরেছে ততক্ষণে। অদিতি কি করবে আর? এই ছেলেকে যা বোঝাবে তার উল্টোটাই বুঝবেন। তাই অনিচ্ছা সত্ত্বেও পা ভরালো ধ্রুবর সঙ্গে। বাইকের কাছে গিয়েই অদিতি আবার ধ্রুবর দুর্বল দেহ দেখে কাতর গলায় মানা করে বলল, ধ্রুব, আপনি এই অবস্থায় বাইক চালাবেন? কেন পাগলামি করছেন? জ্বর আপনার এখনো কমেনি।
ধ্রুব এবার বিরক্ত হলো ভীষণ। এই মেয়েকে নিয়ে কই যাবে? ও অদিতির কথা এক ফোঁটা পাত্তা না দিয়ে সোজা ওর মাথায় কালো রঙের হেলমেট পরিয়ে দিয়ে সেটার উইন্ডো বন্ধ করতে করতে বলল, আর কথা বললে বাইক কাজী অফিসের সামনে নিয়ে থামাবো। ধ্রুব জ্বর নিয়ে অনেক কিছু করতে পারে। ইউ ক্যান্ট ইমাজিন দ্যাট। অদিতি ব্রু কুচকে ফেললো। ধ্রুব বাইকে উঠে বসে, হেলমেট মাথায় জড়িয়েছে। অদিতি সেভাবেই দাঁড়িয়ে ধ্রুবকে দেখতে লাগলো। ধ্রুব বাইকের ইঞ্জিন চালু করে হেলমেটের উইন্ডোর ফাঁকে অদিতির দিকে তাকালো। ওর এমন তাকানো দেখে অদিতির সুরসুর করে উঠে বসলো বাইকে। বাইকের হ্যান্ডেলে হাত দিতেই ধ্রুব সামনে চেয়ে গম্ভীর গলায় বলল, ওটা ধরলে পড়ে যাবে, আমাকে ধরে বসো। অদিতি জানে হ্যান্ডেল ধরলেও পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তোফাজলের সঙ্গেই ও জীবনে বাইকে উঠেছে। যতবার বাবার সঙ্গে বাইকে উঠেছে জাপটে ধরেছে। ধ্রুবকে কিভাবে ধরবে? অদিতি ভয় পেয়ে না চাইতেই ধ্রুবর পেটের দুই পাশের হুডি আঙুলের ফাঁকে হালকাভাবে খামচে ধরে রাখলো। লজ্জায় আয়নার দিকে আর তাকালো না, মুখ সরিয়ে অন্য পাশে তাকালো। ওর ভীষণ অস্বস্তি হচ্ছিল। এভাবে এভাবে কোনো ছেলের বাইকেও অদিতি কুণ্ঠিত। ধ্রুব আয়নায় এতক্ষণ ধরে অদিতির এক একটা কাজ দেখছিল। অদিতি ধরে বসতেই ও নিশ্চিত হয়ে বাইক চালু করলো। হোস্টেলের সামনে আসতেই অদিতি তাড়াহুড়ো করে নেমে দাঁড়ালো। এতক্ষণ ধ্রুবর সঙ্গে বাইকে ছিল, জমে আছে যেন অদিতির সারা গা। ধ্রুব চাবি ঘুরিয়ে মাথা থেকে নিজ হেলমেট খুললো। ধ্রুবর এলোমেলো ব্রাশ ছাড়া ঝাঁকড়া চুলগুলো সঙ্গে সঙ্গে কপালের উপর ছড়িয়ে পড়লো। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর দিকে। অসুস্থ ধ্রুবকে মলিন চেহারায়ও খারাপ দেখাচ্ছে না, বরং হুডি গায়ে ঝাঁকড়া চুলে ধ্রুবকে দেখতে মারাত্মক লাগছিল। অদিতি লাজুক না হলে ধ্রুবকে বলে ধ্রুবর গায়ের ওই গ্রে রঙের হুডিটা চেয়ে নিত। ধ্রুব হেলমেট বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে অদিতির দিকে তাকালো। অদিতি তখনও ধ্রুবর হুডির দিকে চেয়ে আছে। ধ্রুব অদিতির চোখ লক্ষ্য করে ব্রুকুচকে নিজের পরনের হুডির দিকে তাকালো। পরপর মাথা তুলে অদিতির দিকে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে হঠাৎ বলল, লাগবে এটা? অদিতি চমকে উঠল, দ্রুত চোখ সরিয়ে বলল, কি? হুডি ভালো লেগেছে, নিবে? অদিতি লজ্জায় আয় ঢাই করে ওঠে। না না, আমি এমনিতেই। ধ্রুব অদিতির কথা পুরোটা আর শুনেইনি। নিজের মতো করে গা থেকে হুডিটা খোলা শুরু করলো। অদিতি চূড়ান্ত অপ্রস্তুত হয়ে গেল যেন। এভাবে কেন হ্যাবলার মতো হুডির দিকে তাকিয়েছিল? রাগে নিজেকেই থাপ্পড় দিতে মন চাইলো ওর। অদিতি দু হাতে মানা করলো, লাগবে না আমার। আমি ছেলেদের এটা নিয়ে কি করব? ধ্রুব হুডিটা শরীর থেকে খুলে অদিতির হাতে জোর করে গুছিয়ে দিয়ে স্বাভাবিক গলায় বলল, এটা ছেলেদের না, ধ্রুবর, তোমার ধ্রুবর। নিতেই পারো তুমি। ইউ হ্যাভ নাও লিগ্যাল রাইট ফর দিস। অদিতি নিজের হাতে ধ্রুবর জোর করে দেওয়া হুডির দিকে তাকিয়ে আবার ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব হালকা করে হেসে অদিতির নাকে আঙুল দিয়ে আলতো করে টোকা দিয়ে বলল, নাকটা লাল হচ্ছে, চেরি টমেটো লাগছে দেখতে, ইয়াম্মি টমেটো। জি। অদিতি তাড়াহুড়ো নাকে হাত দিল। ধ্রুব এক ভ্রু উঁচাতেই অদিতি লজ্জায় নাক থেকে হাত সরিয়ে নিল। লাজুক গলায় হালকা হেসে বলল, আসি। ধ্রুব নরম গলায় বলল, বাই। অদিতি ধ্রুবর হুডি হাতে চলে যাচ্ছে। ধ্রুব তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। বড় শাল অদিতির গায়ে জড়ানো, তবুও শালের ফাঁকে উকিয়ে দিচ্ছে ওর লম্বা বেনুনি। ভালো লাগছে দেখতে। অদিতি হোস্টেলের গেটের সামনে যেতেই ধ্রুব চোখ সরিয়ে নিল। হেলমেট হাতে নিয়ে মাথায় দিবে, তখন হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে অদিতি পেছন ফিরে ডাকলো, ধ্রুব। ধ্রুবর হেলমেট হাতে মাথা ঘুরিয়ে তাকালো। অদিতি লম্বা শ্বাস ফেললো। তারপর ধ্রুবর প্রশ্নবোধক দৃষ্টির দিকে চেয়ে মৃদু কণ্ঠে বলল, আপনার বউ হলে এই হুডিগুলো কি সব আমার হয়ে যাবে? ধ্রুব অবাক হয়ে তাকিয়ে রইল অদিতির দিকে। ওর অবাক চোখ মুখ, তারপর ধীরে ধীরে হেসে উঠল। ধ্রুব হেসে মাথা নাড়ালো। অ্যাবসোলুটলি। অদিতি লাজুক হাসলো। হাতের হুডিটা এক হাতে নিজের সঙ্গে শক্ত করে চেপে হেসে বাম হাত নেড়ে আবার ফিস করে বলল, বাই। ধ্রুব উত্তরে মৃদু হেসে বাই বলে হাত নাড়ালো। অদিতি উত্তর পেয়ে লাজুক হেসে ভেতরে ঢুকে গেল। অদিতি যেতেই ধ্রুব ডান হাতের আঙুলের ডগায় কপাল চেপে হেসে ফেললো শব্দ করে। কপাল চুলকে বিড়বিড় করলো। বাচ্চা একটা। ধ্রুবর জ্বর আবার বাড়ছিল। বাইক চালাতে চালাতেই সেটা ভীষণভাবে টের পাচ্ছিল সে। হুডি পরা থাকলে হয়তো বা এতটা হিম করা ঠান্ডা লাগতো না। হুডির কথা মনে পড়তেই ধ্রুবর গম্ভীর ঠোঁটে হালকা একটা হাসি দেখা গেল। ধ্রুব বাইকের হ্যান্ডেলে রাখা অদিতির পরা হেলমেটটার দিকে তাকালো। হালকা হেসে হেলমেটটার উইন্ডো বন্ধ করে দিয়ে বিড়বিড় করলো, আই গেইস আই এম বিং ডেসপারেট লাভার। একচোট শীতল বাতাস শরীরে জাপটে পড়তেই শরীরের ভিতর কাঁপুনি শুরু হলো। শরীরটা যেন ঠান্ডায় হেলে পড়তে চাইছে। ধ্রুব ইয়ামিন বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরে। ধ্রুব লম্বা শ্বাস ফেলে। নিজেকে স্থির রাখার ব্যর্থ চেষ্টাও করে গেল পুরোটা রাস্তা।
বাড়ির সামনে পৌঁছাতেই গেটের বাইরে সৌরভ ইয়ামিনের নিজস্ব টয়োটা গাড়ি দাঁড়ানো দেখতে পেল সে। সামনে টহলরত দুইজন পুলিশ সদস্য একবার তার দিকে তাকিয়ে আবার নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। ধ্রুব বাইক পার্ক করে বাড়ির দিকে এগিয়ে গেল। দরজা ছেলে ভেতরে ঢুকতেই বসার ঘরের আলো তার চোখে এসে লাগলো। সোফায় সৌরভ ইয়ামিন বসে আছেন, কালচে সাদা শার্ট, কালো কোট পরা, চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ। তার পাশে কয়েকটি লাগেজ রাখা, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল টেবিলের উপর এলোমেলোভাবে ছড়িয়ে আছে। সৌরভের মুখে সেই পুরনো শাসনের ছায়া। ধ্রুব কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি খেলে গেল। চোখের দৃষ্টিতে অবজ্ঞা স্পষ্ট। নিশ্চয়ই বিড়িতে কাজ ছিল, আর সেই কাজের কারণে সবাইকে ধ্রুবর অসুখের বাহানা শুনিয়েছেন। এগেন পুরনো ড্রামা। এক মুহূর্তের জন্য সৌরভের চোখের দিকে তাকিয়ে ধ্রুব পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। সৌরভ পেছন থেকে কঠোর গলায় ডাকলেন,